দেখো ভালো লোকে রইল ভাঙা ঘরে, মন্দ সেজে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও ভাই রে কত রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। 2রা মে 1921, লেজেন্ড মানুষের জন্ম সত্যজিৎ রায়। আজকে তারই স্মৃতির উদ্দেশ্যে বাতিক বাবু। আজকের গল্প সত্যজিৎ রায়ের কলমে বাতিক বাবু। বাতিক বাবুর আসল নামটা জিজ্ঞেস করাই হয়নি, পদবী মুখার্জি। চেহারা একবার দেখলে ভোলা কঠিন। প্রায় 6 ফুট লম্বা, শরীরে চর্বির লেশমাত্র নেই, পিঠটা ধনুকের মতন বাঁকা, হাতে পায়ে গলায় কপালে অজস্র শিরা উপশিরা, চামড়া ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। টেনিস কলারওয়ালা সাদা শার্ট, কালো ফ্ল্যানেলের প্যান্ট, সাদা মোজা, সাদা কেটস। দার্জিলিংয়ের গ্রীষ্মকালে এই ছিল তাঁর মার্কা মারা পোশাক। এছাড়া তার হাতে থাকতো মজবুত লাঠি। বনে বাদারে এবড়োখেবড়ো জমিতে ঘোরা অভ্যেস বলেই হয়তো লাঠিটার প্রয়োজন হতো। আমার সঙ্গে বাতিক বাবুর আলাপ 10 বছর আগে। কলকাতায় ব্যাংকে চাকরি করি, দিন 10 ছুটি জমেছে। বৈশাখের মাঝামাঝি গিয়ে হাজির হলাম আমার প্রিয় দার্জিলিং শহরে। আর প্রথম দিনই দর্শন পেলাম বাতিক বাবুর। কি করে সেটা হলো বলি। চা খেয়ে হোটেল থেকে বেরিয়েছি বিকেল 4:30। দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার কখন হবে বলা যায় না, তাই রেনকোটটা গায়ে দিয়ে বেরিয়েছি। দার্জিলিংয়ের সবচেয়ে মনোরম, সবচেয়ে নিরিবিলি রাস্তা জলপাহাড় রোড দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি হাত 50 দূরে একটা মোড়ের মাথায় একটা ভদ্রলোক রাস্তার একপাশে দাঁড়িয়ে হাতের লাঠির ওপরে ভর করে সামান্য দিকে সামনের দিকে ঝুঁকে পড়ে ভারী মনোযোগ দিয়ে কি যেন দেখছেন। দৃশ্যটা তেমন কিছু অস্বাভাবিক বলে মনে হলো না। জংলি ফুল বা পোকামাকড় সম্বন্ধে আগ্রহ থাকলে লোক ওইভাবে ঘাসের দিকে চেয়ে থাকতে পারে। আমি ভদ্রলোকের দিকে একটা মৃদু কৌতূহলের দৃষ্টি দিয়ে আবার এগোতে শুরু করলাম। কিন্তু কাছাকাছি পৌঁছানোর পর মনে হলো ব্যাপারটাকে যত স্বাভাবিক বলে মনে হয়েছিল ততটা নয়। অবাক লাগলো ভদ্রলোকের একাগ্রতা দেখে। আমি 5 হাত দূরে দাঁড়িয়ে তার হাবভাব লক্ষ্য করছি, অথচ উনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সেই একইভাবে সামনে ঝুঁকে ঘাসের দিকে চেয়ে আছেন। শেষটায় বাঙালি বুঝে একটা প্রশ্ন না করে পারলাম না, কিছু হারালেন নাকি? কোনো উত্তর নেই। লোকটা কি কালা? আমার কৌতূহল বাড়ল। ঘটনা শেষ না দেখে যাব না। একটা সিগারেট ধরালাম। মিনিট 3 পর ভদ্রলোকের অনড় দেহে যেন প্রাণ সঞ্চার হলো। তিনি আরও খানিকটা ঝুঁকে পড়ে তাঁর ডান হাতের ঘাসের দিকে হাতটা বাড়ালেন। ঘন ঘাসের ভিতর তাঁর আঙুলগুলো ঢুকে গেল। তারপর হাতটা উঠে এলো। বুড়ো আঙুল হাতের তর্জনী মধ্যে একটা ছোট্ট গোল চাকতি। ভালো করে দেখে বুঝলাম সেটা একটা বোতাম, প্রায় একটা আধুলির মতন বড়, সম্ভবত কোটের বোতাম। ভদ্রলোক বোতামটা চোখের সামনে এনে প্রায় মিনিট খানেক ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিভ দিয়ে বারবার শব্দ করে আক্ষেপের শব্দ করেই গেলেন। তারপর সেটাকে শার্টের বুক পকেটে পুরে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ম্যালের দিকে চলে গেলেন। সন্ধেবেলা ফেরার পথে ম্যালের মুখে ফোয়ারার ধারে দার্জিলিংয়ের পুরনো বাসিন্দা ডক্টর ভৌমিকের সঙ্গে দেখা হলো। ইনি কলেজে বাবার সহপাঠী ছিলেন, আমাকে যথেষ্ট স্নেহ করেন। তাকে আজ বিকেলের ঘটনাটা না বলে পারলাম না। ভৌমিকবাবু শুনে টুনে বললেন, চেহারা আর হাবভাবের বর্ণনা থেকে তো বাতিকবাবু বলে মনে হচ্ছে। বাতিকবাবু? স্যাড কেস। আসল নাম ঠিক মনে নেই, পদবী মুখার্জি। বছর 5 হলো দার্জিলিংয়ে রয়েছে। গ্রিনগ্লেজ ব্যাংকের কাছেই একটা বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকে। কটকের রাভেন্স কলেজের ফিজিক্স পড়াতো।
জার্মান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে, শুনেছি ব্রিলিয়েন্ট ছাত্র ছিল, চাকরি বাকরি ছেড়ে এখানে চলে এসেছে, পৈতৃক সম্পত্তি কিছু আছে বোধহয়। আপনার সঙ্গে আলাপ আছে? গোড়ার দিকে একবার আমার কাছে এসেছিল, রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে সেপটিক হওয়ার জোগাড়, সারিয়ে দিয়েছিলাম। কিন্তু বাতিকবাবু নামটা? ভৌমিক হো হো করে হেসে উঠলেন। সেটা হয়েছে ওরা একটা উদ্ভট শখের জন্য, অবশ্যই নামকরণটা কি করেছে বলা শক্ত। শখটা কি? তুমি তো নিজের চোখে দেখলে, রাস্তা থেকে একটা বোতাম তুলে পকেটে নিয়ে নিল, ওইটাই ওর শখ বা হবে। সেখান থেকে জিনিস তুলে নিয়ে এসে সযত্নে রেখে দেয়, যে কোনো জিনিস। কেন জানি না, আমার লোকটার সম্বন্ধে এবার কৌতূহল বাড়ছিল। ডক্টর ভৌমিক বললেন, আমরা বলবো যে কোনো জিনিস, কিন্তু ভদ্রলোক ক্লেম করবেন সেগুলো অত্যন্ত প্রেশাস, কারণ সে সব জিনিসের সঙ্গে নাকি এক একটা ঘটনা জড়িয়ে আছে। কিন্তু সেটা উনি জানেন কি করে? ডক্টর ভৌমিক তার হাতঘড়িটা একবার দেখে নিয়ে বললেন, সেটা তুমি ওকেই জিজ্ঞাসা করে দেখো না, উনি ভিজিটর পেলে খুশি হন। কারণ ওর গপ্পের প্রচুর স্টক, ওর কালেকশনের প্রত্যেকটা জিনিসকে নিয়ে এক একটা গপ্প, তো ওয়াইল্ড ননসেন্স বলা বাহুল্য, তবে উনি সেগুলো বলতে পারলে খুশি হন। অবশ্যই তুমি শুনে খুশি হবে কিনা সেটা আলাদা কথা। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম। গ্রিনলেজ ব্যাংকের কাছে বাতিকবাবুর বাড়ি চিনে বার করতে বিশেষ অসুবিধে হলো না, কারণ পাড়ার সকলেই ভদ্রলোককে চেন। 17 নম্বর বাড়ির দরজায় টোকা মারতেই ভদ্রলোক বেরিয়ে এলেন, এবং আশ্চর্য এই যে আমায় দেখেই চিনলেন। কাল আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন, কিন্তু আমার তখন উত্তর দেওয়ার অবস্থা ছিল না। ওই সময়টা কনসেন্ট্রেশন নষ্ট হতে দিলেই সর্বনাশ। ভেতরে আসুন। ঘরে ঢুকেই প্রথমে চোখে পড়লো আলমারি। বাঁদিকের দেওয়ালের অর্ধেকটা অংশ জুড়ে একটা কাঁচে ঢাকা আলমারি, প্রত্যেকটা তাকে পাশাপাশি রাখা অতি সাধারণ সব জিনিস, যেগুলোর একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। একবার চোখ বুলিয়ে একটা শেলফের পাশাপাশি চোখে পড়লো একটা গাছের শেকড়, একটা মরচে ধরা তালা, আত্মিকালের গোল্ড ফ্লেকের টিন, একটা উল বোনার কাঁটা, একটা জুতোর বুরুশ, একটা টর্চ লাইটের ব্যাটারি। আমি অবাক হয়ে সব দেখছি। আমার সময় ভদ্রলোক বললেন, ওগুলো দেখে আপনি বিশেষ আনন্দ পাবেন না, সব জিনিসের মূল্য কেবল আমিই জানি। আমি বললাম, শুনেছি এসব জিনিসের সঙ্গে নাকি এক একটা বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে। আছে বই কি, কিন্তু সেরকম তো সব জিনিসের সঙ্গেই থাকে। যেমন আপনি যে ঘড়িটা হাতে পড়েছেন। ভদ্রলোক হাত তুলে আমার কথা বন্ধ করে দিয়ে বললেন, ঘটনা জড়িয়ে থাকে অবশ্যই, কিন্তু সব জিনিসের উপরে সে ঘটনার ছাপ থেকে যায় না। কদাচিৎ এক একটা জিনিস মেলে যার মধ্যে সে ছাপটা থাকে। যেমন কালকের এই বোতামটা, ঘরের ডান দিকে একটা রাইটিং ডেস্কের ওপর বোতামটা রাখা ছিল। ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন। খয়েরি রঙের কৌটোর বোতাম, তার মধ্যে কোনো রকম বিশেষত্ব আমার একটুকু চোখ। কিছু বুঝতে পারছেন? বাধ্য হয়েই না বলতে হলো। বাতিকবাবু বললেন, এই বোতাম একটা সাহেবের কোর্ট থেকে এসেছে। ঘোড়ার পিঠে চড়ে জলাপাহাড় রোড দিয়ে যাচ্ছিলেন, বয়স 60-এর কাছাকাছি, রাইডিং এর পোশাক পরা, সবল সুস্থ মিলিটারি চেহারা। যেখানে বোতামটা পেলুম সেইখানটা এসে ভদ্রলোকের স্ট্রোক হয়, ঘোড়া থেকে পড়ে যান। দুজন পথচারী দেখতে পেয়ে তাঁর দিকে ছুটে আসে, কিন্তু তিনি অলরেডি ডেড। ঘোড়া থেকে পড়ার সময় বোতামটা কোট থেকে ছিঁড়ে রাস্তার ধারে পড়ে যায়। এসব কি আপনি দেখতে পান? ভিভিডলি। যত বেশি মনঃসংযোগ করা যায় তত স্পষ্ট বিষয় দেখি। কখন দেখেন? এই জাতীয় বিশেষ গুণ সম্পন্ন কোনো বস্তুর কাছে এলেই আমি প্রথমে একটা মাথার যন্ত্রণা অনুভব করি, তারপর দৃষ্টি ঝাপসা হয়ে আসে, মনে হয় পড়ে যাব, সাপোর্ট দরকার। কিন্তু তারপরই দৃশ্য দেখা শুরু হয় আর পাও স্টেডি হয়ে যায়। এক এক্সপিরিয়েন্সের ফলে আমার শরীরের টেম্পারেচার বেড়ে যায় প্রতিবার। কাল প্রায় রাত 8টা পর্যন্ত 102 জ্বর ছিল। অবশ্য জ্বরটা বেশিক্ষণ থাকে না, এখন আমি সম্পূর্ণ সুস্থ। ব্যাপারটা আজগুবি হলেও আমার বেশ মজা লাগছিল। বললাম, আরো তো একটা উদাহরণ দিতে পারেন? বাতিকবাবু বললেন, আলমারি ভর্তি উদাহরণ। ওই যে খাতা দেখছেন, ওতে প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে। আপনি কোনটা জানতে চান বলুন। আমি কিছু বলার আগেই ভদ্রলোক আলমারির কাঁচ সরিয়ে তাক থেকে দুটো জিনিস বের করে টেবিলের উপর রাখলেন, একটা বহু পুরনো চামড়ার দস্তানা আর একটা চশমার কাঁচ। এই যে দস্তানাটা দেখছেন, বাতিকবাবু বললেন, এটা আমার প্রথম পাওয়া জিনিস, অর্থাৎ আমার সংগ্রহের প্রথম আইটেম। এটা পাই সুইজারল্যান্ডের লুজার্ন
শহরের বাইরে একটা বনের মধ্যে। তখন আমার বুকে পড়া শেষ হয়েছে। আমি দেশে ফেরার আগে একটু কন্টিনেন্টটা ঘুরে দেখছি। লুজনে প্রাতভ্রমণে বেরিয়েছি। নির্জন বনের মধ্যে দিয়ে রাস্তা। একটু বিশ্রাম নেব বলে একটা বেঞ্চিতে বসেছি। এমন সময় পাশেই একটা গাছের গুঁড়ির ধারে ঘাসের ভিতর দস্তানার বুড়ো আঙুলটা চোখে পড়তেই মাথা দপদপ করতে আরম্ভ করলো। তারপর দৃষ্টি ঘোলাটে হয়ে এলো। তারপর চোখের সামনে ভেসে উঠল ছবি। একটা সুবেশ সম্ভ্রান্ত ভদ্রলোক, মুখে লম্বা বেঁকানো সুইস পাইপ, দস্তানা পরা হাতে ছড়ি নিয়ে হেঁটে চলেছেন রাস্তা দিয়ে। আচমকা ঝোপের পেছন থেকে দুটো লোক বেরিয়ে এসে তাঁকে আক্রমণ করলো। ভদ্রলোক মরিয়া হয়ে হাত পা ছুঁড়লেন। ধস্তাধস্তির ফাঁকে তিনি তাঁর ডান হাতের দস্তানাটি কোটের পকেটে থেকে টাকা করি এই সমস্ত সবকিছুই হারালেন, কারণ দুর্বৃত্তরা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নির্মমভাবে হত্যা করেছিল। আর এই যে ধস্তাধস্তি হচ্ছিল, এই সময় তিনি দস্তানাটা হারিয়েছিলেন। সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছিল কি? আমি 3 দিন হাসপাতালে ছিলাম, জ্বর, ডিলিরিয়াম, আরো অনেক কিছু। ডক্টর স্টাইনেটস রোগ ধরতে পারেননি। তারপর আপনি সেরে উঠে হাসপাতাল থেকে বেরিয়ে এসে অনুসন্ধান আরম্ভ করি। 2 বছর আগে ওই বনে ঠিক ওই জায়গায় কাউন্ট ফার্ডিনান্ড মুসাব বলে একজন ধনী ব্যক্তি ঠিক ওইভাবেই খুন হয়। তার ছেলে দস্তানাটা চিনতে পারে। ভদ্রলোক এমন সহজভাবে ঘটনাটা বলে গেলেন যে তার কথা অবিশ্বাস করতে ইচ্ছেই করছিল না। বললাম, আপনি সেই তখন থেকেই আপনার সংগ্রহ শুরু করেন? বাতিকবাবু বললেন, এই দস্তানাটা পাবার প্রায় 10 বছর আর কোনো ধরনের কোনো অভিজ্ঞতা হয়নি। ততদিনে আমি দেশে ফিরে কটকের কলেজে প্রফেসরি আরম্ভ করেছি। ছুটিতে এখানে ওখানে বেড়াতে যেতাম। একবার ওয়াল্টেরে গিয়ে দ্বিতীয় অভিজ্ঞতাটা হয়। সমুদ্রের তীরে একটা পাথরের খাঁজে এই চশমার কাঁচটা পাই। দেখতেই পাচ্ছেন, প্লাস পাওয়ারের কাঁচ। এক মাদ্রাজি ভদ্রলোক চশমা খুলে রেখে জলে নেমেছিলেন স্নান করতে। তিনি আর জল থেকে ফেরেননি। পায়ে ক্র্যাম্প ধরার ফলে তার সলিল সমাধি হয়েছিল। জলের ভেতর থেকে হাত তুলে হেল্প হেল্প চিৎকার ভারী মর্মান্তিক। তাঁরই চশমার এই কাঁচটি 4 বছর পরে আমি পাই। এটাও যে সত্যি সত্যি ঘটনা সেটা আমি যাচাই করেই জেনেছি। ওয়েল নোন ড্রাউনিং কেস। মৃত ব্যক্তি কোয়েম্বাটোরে থাকতেন, নাম শিব রমন। ভদ্রলোকের দস্তানা ও চশমার কাঁচ যথাস্থানে রেখে আবার জায়গায় এসে বসলেন। আমার এই আলমারিতে কতগুলো জিনিস আছে জানেন? 172টা। আমার গত 30 বছরের সংগ্রহ। বলুন তো, এরকম সংগ্রহের কথা আর কোথাও শুনেছেন কি? আমি মাথা নেড়ে বললাম, আপনার এই হবিটা যে একেবারে ইউনিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসের সঙ্গে কি মৃত্যুর একটা সম্পর্ক রয়েছে? ভদ্রলোক গম্ভীরভাবে বললেন, তাই তো দেখছি। শুধু মৃত্যু নয়, আকস্মিক অস্বাভাবিক মৃত্যু, খুন, আত্মহত্যা, অপঘাত মৃত্যু, হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, এই জাতীয় ঘটনার যোগ থাকলে তবেই এক একটা জিনিস আমার মধ্যে বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এগুলো সবই কি রাস্তায় বা মাঠে ঘাটে পাওয়া? অধিকাংশই। আর বাকিগুলো পাওয়া চোরা বাজারে, নিলামে, কিউরিওর দোকানে। এই যে কাঠ গ্লাসের সুরা পাত্রটি দেখছেন, এটা পাই কলকাতার রাসেল স্ট্রিটের একটা নিলামের দোকানে। এই পাত্রতে ব্র্যান্ডির সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার ফলে 19 শতাব্দীতে একটি বিশাল বপু সাহেবের মৃত্যু হয় কলকাতা শহরে। আমি কিছুক্ষণ থেকেই আলমারির জিনিসপত্র ছেড়ে ভদ্রলোকের নিজের চেয়ারের দিকে মনোযোগ দিচ্ছিলাম। অনেক লক্ষ্য করেও তার মধ্যে ভণ্ডামির কোনো চিহ্ন ধরা পড়ল না। পাগলামির লক্ষণ রয়েছে কি? মনে তো হয় না। চোখে উদাস ভাবটা যেন পাগলদের মধ্যে সম্ভব, তেমনি কবি ভাবুক বা যে ভাবটা সেটা সাধকদের মধ্যেও সম্ভব। আমি আর বেশিক্ষণ বসলাম না। বিদায় নিয়ে চৌকাঠ পেরোনোর সময় ভদ্রলোক বললেন, আবার আসবেন। আপনাদের মতন লোকের জন্য আমার দরজা সবসময় খোলা। কোথায় উঠেছেন আপনি? অ্যালিস ভিলা হোটেল। ও, তাহলে 10 মিনিটের হাঁটা পথ। বেশ লাগলো আপনার সঙ্গ। কোনো কোনো লোককে আদৌ বরদাস্ত করতে পারিনি। আপনাকে সহৃদয় সমজদার বলেই মনে হয়। বিকেলে ডক্টর ভৌমিক চায় বলেছিলেন। আমি ছাড়া নিমন্ত্রিত আরো 2টি ভদ্রলোক চায়ের সঙ্গে চানাচুর আর কেক খেতে খেতে বাতিকবাবুর প্রসঙ্গটা না তুলে পারলাম না। ভৌমিক বললেন, কতক্ষণ ছিলে? ঘণ্টাখানেক।
ওরে বাবা, ডাক্তার ভৌমিকের চোখ কপালে। 1 ঘন্টা ধরে ওই বুজরুকের কচকচি শুনলে? আমি মৃদু হেসে বললাম, চাপ, প্যাচ প্যাচে বৃষ্টি, স্বচ্ছন্দে বেড়ানো তো উপায় নেই। হোটেলের ঘরে বন্দি হয়ে থাকার থেকে ওর গল্প শোনা বোধহয় ভালো। কার কথা হচ্ছে? প্রশ্নটা এলো একটি বছর 40 ভদ্রলোকের কাছ থেকে। মিস্টার খাস্তগির বলে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর ভৌমিক। বাতিকবাবুর বাতিকের বর্ণনা শুনে খাস্তগির একটা বেঁকা হাসি এসে বললেন, এসব লোককে এখানে আস্তানা গাড়তে দিয়ে দার্জিলিংয়ের বায়ু দূষিত করছেন কেন ডক্টর ভৌমিক? ডাক্তার ভৌমিক হালকা হেসে বললেন, আদৌ বড় একটা শহরের বায়ু দূষিত করার ক্ষমতা কি লোকটার আছে? বোধহয় না। মিস্টার নস্কর নামক তৃতীয় ভদ্রলোক ভারতবর্ষের বুজরুকদের কুপ্রভাব সম্বন্ধে একটা ছোটখাটো বক্তৃতাই দিয়ে দিয়েছিলেন। শেষকালে আমি বলতে বাধ্য হলাম যে বাতিকবাবু যেহেতু নেহাতি নিঃসঙ্গ জীবনযাপন করেন, তার বুজরুকের প্রভাব আর 5 জনের উপর পড়ার সম্ভাবনা খুবই কম। ভৌমিক দার্জিলিংয়ে রয়েছেন প্রায় 30 বছর। খাস্তগির অনেক দিনের বাসিন্দা। শেষ পর্যন্ত এদের দুজনকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন না করে পারলাম না। জলাপাহাড় রোডে কোনো অশ্বারোহী সাহেব হার্টফেল করে মারা যায় এমন কোনো ঘটনা জানা আছে আপনাদের? কে, মেজর ব্র্যাডলে? প্রশ্ন করলেন ডক্টর ভৌমিক। শুধু বছর 8 আগেকার ঘটনা, স্ট্রোক হয়েছিল সম্ভবত জলাপাহাড় রোডে। হাসপাতালে এনেছিল কিন্তু তার আগেই মারা যায়। কেন বলো তো? আমি বাতিকবাবুর বোতামের কথাটা বললাম। মিস্টার খাস্তগির একেবারে তেলে বেগুলে জ্বলে উঠলেন। লোকটাই সব বলে অলৌকিক ক্ষমতা ক্লেম করছে নাকি? এ তো 1 নম্বরের শয়তান দেখছি। এসে নিজে দার্জিলিং এ রয়েছে একদিন, ঘোড়ার পিঠে সাহেব মরেছে সে খবর তো যে এমনিতেই তার কানে পৌঁছতে পারে, সেখানে অলৌকিক ক্ষমতার প্রয়োজনটা আসছে কোথা থেকে? কথাটা অবশ্য আমারও মনে হয়েছিল। দার্জিলিং থেকে দার্জিলিংই একটা ঘটনার কথা জানতে পারা বাতিকবাবুর পক্ষে মোটেই অসম্ভব নয়। আমি তাই আর প্রসঙ্গটা বাড়ালাম না। চায়ের পর্ব এবং 5 রকম এলোমেলো কথাবার্তা শেষ হবার পর আমি ওঠার সঙ্গে সঙ্গেই মিস্টার নস্করও উঠে পড়লেন। বললেন উনিও অ্যালিস ভিলার দিকটাতেই থাকেন, তাই আমার সঙ্গে একসঙ্গেই হেঁটে ফিরবেন। আমরা ডাক্তার ভৌমিকের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে সন্ধে হয়ে এসেছে। আমি দার্জিলিংয়ে আসার পর থেকেই এই প্রথম দেখলাম আকাশের ঘন মেঘে ফাটল ধরেছে, আর সেই ফাটলের মধ্যে দিয়ে অস্তগামী সূর্যের রশ্মি মঞ্চের স্পটলাইটের মতন শহর ও তার আশপাশের পাহাড়ের গায়ে পড়েছে। মিস্টার নস্করকে দেখে বেশ মজবুত মনে হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি চড়াই উঠতে তার বেশ বেগ পেতে হচ্ছে। হাঁপানির মধ্যেই জিজ্ঞেস করলেন, আপনার এই ভদ্রলোকটি কোথায় থাকেন? বললাম, দেখা করবেন নাকি? না না, এমনি কৌতূহল হচ্ছিল। বাতিকবাবুর বাড়ির হদিশ দিয়ে বললাম, ভদ্রলোক বেড়াতে টেড়াতে বেরোন, হয়তো পথেই দেখা হয়ে যেতে পারে। কি আশ্চর্য, হলেও তাই। কথাটা বলার 2 মিনিটের মধ্যেই একটা মোড় ঘুরতেই সামনে 20 হাত দূরে দেখি বাতিকবাবু ডান হাতে তাঁর লাঠি আর বাঁ হাতে একটা খবরের কাগজের মোড়ক নিয়ে আমাদের দিকেই এগিয়ে আসছেন। যদিও হাসি বলা চলে না, কিন্তু সেটা অপ্রসন্ন ভাব নয় নিশ্চয়ই। বললেন, বাড়িতে ইলেকট্রিসিটি ফেল হয়েছে, তাই মোমবাতি কিনে নিয়ে যাচ্ছি। ভদ্রতার খাতিরে মিস্টার নস্করের সঙ্গে আলাপটা না করিয়ে পারলাম না। মিস্টার নস্কর, মিস্টার মুখার্জি। নস্কর দেখলাম সাহেবী মেজাজের লোক। নমস্কার না করে ডান হাতটা বাড়িয়ে দিলেন। বাতিকবাবু মুখে কোনো রকম সৌজন্য প্রকাশ না করে হাতটা ধরে হ্যান্ডশেক করলেন। তারপর যেমন দাঁড়িয়েছিলেন তেমনি দাঁড়িয়ে রইলেন। আমরা তো বটেই, মিস্টার নস্করও বেশ অপ্রস্তুত হয়ে গেলেন। প্রায় আধ মিনিট চুপ করে থাকার পর আর না পেরে নস্কর বললেন, ওয়েল, আমি তাহলে এগোই? আপনার কথা শুনছিলাম, লাকিলি আলাপ হয়ে গেল। চলি মিস্টার মুখার্জি। আমাকেও বাধ্য হয়েই কথাটা বলতে হলো। বাতিকবাবুকে এবার সত্যিই পাগল বলে মনে হচ্ছিল। রাস্তার মাঝখানে কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে কি যে ভাবছেন তা উনিই জানেন। আমাদের দুজনের বিদায় নেওয়ায় উনি যেন গ্রাহ্যই করলেন না। নস্করকে না হয় পছন্দ না হতে পারে, আমার সঙ্গে তো আজ সকালেই দিব্যি ভালো ব্যবহার করেছেন। ভদ্রলোককে ছাড়িয়ে এগিয়ে গিয়ে ফিরে দেখলাম তিনি এখনো ঠিক সেই একইভাবে দাঁড়িয়ে আছেন। নস্কর মন্তব্য করলেন, আপনার কাছে শুনে যতটা ছিটগ্রস্ত মনে হয়েছিল, এখন দেখছি তার চেয়েও বেশ কয়েক কাঠি বেশি। রাত 9টা, সবেমাত্র ডিনার শেষ করে একটা পান মুখে দিয়ে গোয়েন্দা উপন্যাসটা নিয়ে বিছানায় ঢুকবো ভাবছি। এমন সময় বেয়ারা এসে খবর দিল আমি একজন লোক,
নাকি আমার খোঁজ করছে। বাইরে বেরিয়ে এসে রীতিমতন অবাক হয়ে গেলাম, এত রাত্রে বাতিক বাবু আমার কাছে কেন? আজই সন্ধ্যাবেলা ভদ্রলোকের যে মুহ্যমান ভাবটা দেখেছিলাম সেটা যেন এখনো সম্পূর্ণ কাটেনি। বললেন, একটু বসবার জায়গা হবে ভাই, নিরিবিলি। বাইরে দাঁড়াতে আপত্তি ছিল না, কিন্তু আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ভদ্রলোককে আমার ঘরে নিয়ে এলাম। চেয়ারে বসে হাঁপ ছেড়ে বললেন, পালসটা একবার দেখো তো। তোমায় তুমি বলছি, কিছু মনে করো না। গায়ে হাত দিয়ে চমকে উঠলাম, রীতিমতন জ্বর। ব্যস্ত হয়ে বললাম, একটা অ্যানাসিন দেবো? আমার সঙ্গেই আছে। বাতিকবাবু হেসে বললেন, কোন অ্যানাসিনেই কাজ দেবে না, জ্বর থাকবে রাতটা, কাল রেমিশন হয়ে যাবে। কিন্তু আসল ব্যাপারটা জ্বর নয়, তোমার কাছে চিকিৎসার জন্য আসিনি। আমার যে দরকার সেটা ওই আংটিটা। আংটি? কোন আংটির কথা বলছেন ভদ্রলোক? আমার হতভম্ব ভাব দেখে ভদ্রলোক যেন একটু অসহিষ্ণুভাবেই বললেন, ওই যে লস্কর না তস্কর কি নাম বললে, তার হাতের আংটিটা দেখোনি? সস্তা আংটি, পাথর টাথর নেই, কিন্তু ওটা আমার চাই। এখন মনে পড়লো, মিস্টার নস্করের ডান হাতে একটা রূপোর সিগনেট রিং লক্ষ্য করেছিলাম বটে। বাতিকবাবু বলে চলেছেন, হ্যান্ডশেকের সময় হাতের তেলে ঠেকে গেল আংটিটা। মনে হলো শরীরের ভেতরে একটা এক্সপ্লোশন হয়ে গেল। তারপর যা হয় তাই। রাস্তার মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ঘটনাটা দেখতে আরম্ভ করেছিল। এমন সময় উল্টো দিক থেকে একটা জিপ এসে দিলে সব মাটি করে। তার মানে ঘটনাটা আপনার দেখা হয়নি? যতদূর দেখেছি তাতেই যথেষ্ট। খুনের ব্যাপার, অতটাই মুখ দেখিনি। আংটি সমেত হাতটা এগিয়ে যাচ্ছে একটা লোকের গলার দিকে। ভিকটিম অবাঙালি, মাথায় রাজস্থানী টুপি, চোখে সোনার চশমা, চোখ বিস্ফারিত। চেঁচাবে বলে মুখ খুলেছে, তলার একটা পাটির দাঁত সোনা দিয়ে বাঁধানো, বাস এই পর্যন্ত। ও আংটি আমার চাই। আমি কয়েক মুহূর্ত বাতিকবাবুর দিকে চেয়ে থেকে বাধ্য হয়ে বললাম, দেখুন মিস্টার মুখার্জি, আংটির যদি আপনার প্রয়োজন হয় তো আপনি নিজেই মিস্টার নস্করের কাছে চেয়ে দেখুন না। আমার সঙ্গে তাঁর আলাপ সামান্যই, আর যতদূর বুঝেছি তিনি আপনার হবির ব্যাপারটা তেমন সহানুভূতির দৃষ্টিতে দেখেন না। তাহলে আমি চেয়ে কি লাভ সেটা বলো। তার চেয়ে বরং, ভেরি সরি মিস্টার মুখার্জি, আমি ভদ্রলোককে বাধা দিয়ে স্পষ্ট কথাটা না বলে পারলাম না। আমি চাইলেও কোনো ফল হবে বলে মনে হয় না। এসব আংটি টাংটির প্রতি এক এক সময় মানুষের কিরকম মমতা থাকে সেটা তো আপনি জানেন। উনি যদি জিনিসটা ব্যবহার না করতেন তাহলে তবু। ভদ্রলোক আর বসলেন না, একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে এই টিপটির দৃষ্টির মধ্যেই অন্ধকারে বেরিয়ে পড়লেন। মনে মনে বললাম, ভদ্রলোকের আবদারটা একটু বেয়াড়া রকমের। রাস্তা থেকে জিনিস কুড়িয়ে নেওয়া একটা সামান্য ব্যাপার, কিন্তু লোকের ব্যক্তিগত ব্যবহারের জিনিস নিয়ে তার কালেকশন বাড়ানোর প্রয়াসটা অন্যায় প্রয়াস। এ ব্যাপারে কেউই তাকে সাহায্য করতো না, আমি বা কি করে করি? আর নস্কর এমনিতেই বেশ কাঠখোট্টালো, তার কাছে চেয়ে ওই আংটি পাওয়ার আশা করাটাই ভুল। পরদিন সকালে মেঘ কেটে গিয়ে দিন ফর্সা হয়েছে। দেখে চা খেয়ে বার্চ হিলের উদ্দেশ্যে হাঁটতে বেরিয়ে পড়লাম। খটখটে দিন, ম্যাল, লোকে লোকারণ্য, ভিড়ের মধ্যে দিয়ে ঘোড়া ও চেঞ্জারদের সঙ্গে কলিশন বাঁচিয়ে ক্রমে গিয়ে পড়লাম অবজারভেটরি হিলের পশ্চিম দিকে অপেক্ষাকৃত জনবিরল রাস্তাটায়। কাল থেকেই মাঝে মাঝে বাতিকবাবুর করুণ মুখটা চোখের সামনে ভেসে উঠছিল, আর মনে মনে একটা ইচ্ছে দানা মানছিল, যদি ঘটনাচক্রে নস্করের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে একবার আংটির কথাটা বলে দেখব। হয়তো আংটিটার প্রতি তার তেমন টান নেই, চাইলে দিয়ে দেবেন। সেটা বাতিকবাবুর হাতে তুলে দিতে পারলে তার মুখের ভাব যে কেমন হবে সেটা বেশ বুঝতেও পারছিলাম। ছেলেবেলায় ডাক টিকিট জমাতাম, কাজেই হবির নেশা যে কি জিনিস সেটা আমার জানা ছিল। আর বাতিকবাবু লোকটার সাথেও নেই, পাঁচেও নেই, নিজের উৎপাট শখ নিয়েই মেতে আছেন। গায়ে পড়ে কাউকে দলে টানবার চেষ্টা করছেন না, হয়তো জীবনেই প্রথম অন্যের একটা জিনিসের প্রতি লোভ দেখাচ্ছেন, তাও সেটা এমন মহামূল্য কিছু নয়। সত্যি বলতে কি, কাল রাত্রের পর আমার ধারণা হয়েছে যে ভদ্রলোকের অলৌকিক ক্ষমতা টমতা কিছুই নেই। ওর শখের সমস্ত ব্যাপারটাই ওর আত্মাগলা মনের কল্পনার উপর দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তাতেই যদি নিঃসঙ্গ লোকটি খুশি থাকে তাতে আর কি এসে যাচ্ছে। কিন্তু বার্চ হিলের রাস্তায় ঘন্টা দুয়েক ঘুরেও নস্করের সঙ্গে দেখা হলো না। মেলে যখন এসে পৌঁছেছি তখন প্রায় 10:30। ভিড় তখনও রয়েছে, কিন্তু যাবার সময় দেখে গেছি তার চেয়ে
একটু তফাৎ হয়েছে। এদিকে ওদিকে ইতস্তত ছড়ানো 10-20 জনের জটলা, এবং সেই জটলার মধ্যে কি যেন একটা উত্তেজিত আলোচনা চলছে। এগিয়ে যেতে পুলিশ, তদন্ত, খুন ইত্যাদি কথাগুলো কানে আসতে লাগলো। একটা অপরিচিত প্রৌঢ় বাঙালিকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মশাই, কিছু হয়েছে নাকি? ভদ্রলোক বললেন, কলকাতা থেকে কে এক সাসপেন্ডেড ক্রিমিনাল নাকি এখানে এসে গা ঢাকা দিয়েছিল, তাকে ধাওয়া করে পুলিশ এসেছে, খানা তল্লাশি চলেছে। লোকটার নাম জানেন? আসল নাম জানি না, এখানে নাকি নস্কর বলে পরিচয় দিয়েছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। একটি মাত্র লোকই আসল খবরটা দিতে পারবেন, ডক্টর ভৌমিক। তার বাড়ি পর্যন্ত যেতে হলো না। লেডেনলা রোডের রিক্সা স্ট্যান্ডের কাছে খাস্তগিরো ভৌমিকের সঙ্গে দেখা হয়ে গেল। বললেন, ভাবতে লোকটা কাল বিকেলে আমাদের বাড়িতে বসে চা খেয়ে গেল, পেটে একটা পেন হচ্ছে বলে 3 দিন আগে আমার কাছে এসেছিল চিকিৎসার জন্য। আমি ওষুধ দিয়েছি, একা লোক নতুন এসেছে, তাই তাকে বাড়িতে খেতে রাখলাম। আর আজ এই ব্যাপার। লোকটা ধরা পড়েছে? উদ্গ্রীব ভাবে প্রশ্ন করলাম। এখনো পড়েনি, সকাল থেকে মিসিং, পুলিশ খুঁজে চলেছে। তবে এই শহরেই তো আছে, যাবে আর কোথায়? কিন্তু কি সাংঘাতিক ব্যাপার বলো তো। ভৌমিক আর খাস্তগির চলে গেল। আমি বেশ বুঝতে পারছি আমার নাড়ি চঞ্চল হয়ে উঠেছে। শুধু নস্কর ক্রিমিনাল বলে নয়, বাতিকবাবুর আংটির প্রতি লোভের কথা ভেবে। খুনির হাতের আংটি, ভদ্রলোক বলেছিলেন। তাহলে কি সত্যিই লোকটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সব কথা ভাবতে ভাবতে ইচ্ছে করলো বাতিকবাবুর সঙ্গে একবার দেখা করি। ভদ্রলোক কি খবরটা পেয়েছেন? একবার খোঁজ করা দরকার। কিন্তু 17 নম্বর বাড়ির দরজায় বারতিনেক টোকা দিয়েও কোনো উত্তর পেলাম না। এদিকে আবার মেঘ করে এসছে। আমি দ্রুত পা চালিয়ে আমার হোটেলে চলে এলাম। আধ ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টি নামলো। ঝলমলে সকালটা এক নিমেষে একটা সুদূর অতীতের ঘটনায় পরিণত হলো। পুলিশ সার্চ চালিয়ে চলেছে। কোথায় গা ঢাকা দিলেন মিস্টার নস্কর? কাকে খুন করলেন ভদ্রলোক? কিভাবে খুন? 3:30টার সময় আমাদের হোটেলের ম্যানেজার মিস্টার সোধি খবরটা আনলেন। নস্কর যে বাড়িটায় ছিল তার ঠিক পিছনেই পাহাড়ের খাদে 30 হাত নিচে মাথা থ্যাতনালো অবস্থায় নস্করের মৃতদেহ পাওয়া গেছে। আত্মহত্যা, মস্তিষ্ক বিকৃতি, পালাতে গিয়ে পাহড়কে পড়ে যাওয়া ইত্যাদি নানা রকম কারণ অনুমান করা হচ্ছে। ব্যবসাগত ব্যাপারে পার্টনারের সঙ্গে শত্রুতা, সেই থেকে খুন, মৃতদেহ লুকিয়ে ফেলে দার্জিলিং এসে গা ঢাকা, পুলিশ কর্তৃক কলকাতায় মৃতদেহ আবিষ্কার ইত্যাদি। না, বাতিকবাবুর সঙ্গে একবার দেখা না করলেই নয়। লোকটাকে আর হেসে উড়িয়ে দেওয়া চলে না। সুইজারল্যান্ড ওয়াল্টারের ঘটনা মন গড়া হতে পারে, দার্জিলিং এর ঘটনা তিনি আগে থেকে জেনে থাকতে পারেন, কিন্তু নস্কর যে খুনি সেটা তিনি জানলেন কি করে? 5টা নাগাদ বৃষ্টি একটু ধরতেই তাঁর বাড়ি গিয়ে হাজির হলাম। টোকা মারতেই দরজা খুলে গেল। বাতিকবাবু হেসে বললেন, এসো ভায়া, ভেতরে এসো, তোমার কথাই ভাবছিলাম। ভেতরে ঢুকলাম। সন্ধে হয়ে এসেছে। বাতিকবাবুর টেবিলের উপর টিম টিম করে একটা মোমবাতি জ্বলছে। আজও ইলেকট্রিসিটি আসেনি। ম্লান হাসি হেসে ভদ্রলোক বললেন। আমি বেতের চেয়ারে বসে বললাম, খবর পেয়েছেন? তোমার সেই তস্করের খবর? খবর আর আমার কি হবে বলো, আমি তো সবই জানতে পেরেছিলাম। তবে আমি তার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি। আমার সংগ্রহের সবচেয়ে মূল্যবান জিনিসটা সে আমাকে দিয়ে গেছে। আমার গলা শুকনো। ওই দেখো না টেবিলের উপর। আবার টেবিলের দিকে চাইতে মোমবাতির পাশেই খোলা খাতার সাদা পাতার ওপর আংটিটা চোখে পড়ল। ঘটনার বর্ণনাটা লিখে রাখছি, আইটেম নাম্বার 173। বাতিকবাবু বললেন, আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে। দিয়ে গেছে মানে? কখন দিয়ে গেল? এমনিতে গিয়ে দিতে চায়? বাতিকবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। জোর করে নিতে হলো? আমি স্তব্ধ হয়ে বসে আছি। ঘরের ভেতরে একটা টাইম পিস টিকটিক করে বেজে চলেছে। তুমি এসে ভালোই হলো। বাতিকবাবু বললেন, একটা জিনিস তোমাকে দিচ্ছি, সেটা তোমার কাছেই রেখে দিও। বাতিকবাবু চেয়ার ছেড়ে উঠে ঘরের উল্টো দিকের অন্ধকার কোণটায় চলে গেলেন। সেখান থেকে খুটখুট শব্দ এলো, আর তার সঙ্গে কথা। এটাও আমার সংগ্রহে রাখার উপযুক্ত, কিন্তু এটার প্রভাব আমি সহ্য করতে পারছি না। বারবার জ্বর আসছে, আর একটা ভারী অপ্রীতিকর দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে। ভদ্রলোক কথা বলতে বলতে অন্ধকার থেকে আলো এসে দাঁড়িয়েছেন। তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে রয়েছেন তিনি।
সেই হাতে ধরা রয়েছে তার অতি পরিচিত লাঠিটা। মোমবাতির এই ম্লান আলোতেও বুঝতে পারলাম যে লাঠির হাতলের মাথায় যে লাল দাগটা রয়েছে সেটা শুকিয়ে যাওয়া রক্তের দাগ ছাড়া আর কিছুই না। তাহলে ছোট বন্ধুরা, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানিও। আর স্যালিউট টু সত্যজিৎ রায় এরকম একটা গল্প লেখার জন্য, অতদিন আগেও সাইকোলজি নিয়ে ভাবার জন্য। আজ তবে আসি, পরের সপ্তাহের গল্প আসবে স্যাটারডে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে।